বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ, প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে। দর্শক, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক, রোড টু পার্লামেন্ট। আর রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছে আমি হিমাদ্রি রাহা। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব নড়াইল জেলার যে সংসদীয় আসনগুলো আছে, অর্থাৎ 1 এবং 2 সংসদীয় আসন নিয়ে জানবো সেই সংসদীয় আসনগুলোতে তরুণ ও সাধারণ মানুষ যারা আছে তাদের নির্বাচনী ভাবনা। সেই সাথে জেনে নেব আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী যারা আছে, মনোনয়ন প্রত্যাশী যারা আছে, তাদেরও নির্বাচনী ভাবনা। দর্শক, যেমনটি বলছিলাম, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব নড়াইল জেলার সংসদীয় আসনগুলোকে। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে সেই সংসদীয় আসনে বিগত 4টি নির্বাচনী বছর 1991, 96, 2001 এবং 2008 এই 4টি নির্বাচনী বছরে কেমন ছিল সেখানে নির্বাচনী পরিসংখ্যান, সংসদ সদস্য কারা হয়েছিল সেই বিষয়টার পরিসংখ্যান আমরা একটু আপনাদের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 1991 সালে নড়াইল 1 আসনে ধীরেন্দ্রনাথ সাহা, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 47,158 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন এবং তার প্রতিদ্বন্দ্বী ছিল হাজী আলী কদর, তিনি বিএনপি ধানের শীষ প্রতীকে 25,604 ভোট পান। আমরা পরবর্তী নির্বাচনী বছর 1996 সালের দিকে যদি তাকাই, নড়াইল 1 সংসদীয় আসনে আমরা দেখতে পাচ্ছি আবারও ধীরেন্দ্রনাথ সাহা, তিনি 51,167 ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল ধানের শীষ প্রতীকে বিএনপির বিশ্বাস জাহাঙ্গীর আলম, যিনি বর্তমানে জেলা বিএনপির সভাপতি, তিনি 26,948 ভোট তিনি সেখান থেকে পান। আমরা পরবর্তী 2001 সালের দিকে যদি তাকাই, নড়াইল 1 আসনে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তিনি 78,216 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল ধীরেন্দ্রনাথ সাহা, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 61,413 ভোট পেয়ে সেখান থেকে প্রতিদ্বন্দ্বী করেন। আমরা পরের নির্বাচনী বছর নড়াইল 1 2008 কবিরুল হক স্বতন্ত্র থেকে 63,826 ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আমরা দেখতে পাচ্ছি বিএনপির ধানের শীষ প্রতীকে বিশ্বাস জাহাঙ্গীর আলম, তিনি 50,777 ভোট তিনি সেখান থেকে পান। আমরা নড়াইল 2 সংসদীয় আসনের পরিসংখ্যান যদি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, 1991 সালের পরিসংখ্যান যদি আমরা তাকাই, নড়াইল 2 আসনে সেবার আওয়ামী লীগের নৌকা প্রতীকে শরীফ খসরুজ্জামান, তিনি 59,506 ভোট সেখান থেকে পান। মকবুল হোসেন, তার প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি ধানের শীষ প্রতীকে, তিনি 32,516 ভোট পান। আমরা 1996 সালের নির্বাচনী বছর যদি দেখি, নড়াইল 2 আসনে শরীফ খসরুজ্জামান আবার আওয়ামী লীগের নৌকা প্রতীকে 63,913 ভোট তিনি পান। তার প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির ধানের শীষ প্রতীকে কাদের শিকদার, তিনি 47,718 ভোট তিনি পান। আমরা 2001 সালের নির্বাচনী পরিসংখ্যানের দিকে যদি তাকাই, নড়াইল 2 আসনে আমরা দেখতে পাই শেখ হাসিনা, তিনি আওয়ামী লীগের সভানেত্রী, তিনি 97,195 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল ইসলামী ঐক্যের 93,081 ভোট পেয়ে মোহাম্মদ শহীদুল ইসলাম। আমরা সর্বশেষ নির্বাচনী বছর 2008 নড়াইল 2 আসনের পরিসংখ্যান যদি তাকাই, আওয়ামী লীগের কে আবু বাকের, তিনি 1,25,558 ভোট, তার প্রতিদ্বন্দ্বী ছিল শরীফ খসরুজ্জামান, তিনি 69,674 ভোট বিএনপির ধানের শীষ প্রতীকে। দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে পরিসংখ্যানগুলো দেখানোর চেষ্টা করলাম। এ পর্যায়ে আমরা এই যে সংসদীয় আসনগুলো আছে সেখানে যারা মনোনয়ন প্রত্যাশী আছে, প্রার্থী আছে, তাদের নির্বাচনী ভাবনা প্রতিশ্রুতিগুলো আমরা একটু দেখে আসতে চাই। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা তখন আপনাদেরকে পরিসংখ্যানটি দেখানোর চেষ্টা করলাম। এ পর্যায়ে আমরা আপনাদের সামনে দেখাবো এই নড়াইল যে সংসদীয় আসন দুটি আছে সেখানে যারা মনোনয়ন প্রত্যাশী আছে, যারা প্রার্থী আছে, তাদের নির্বাচনী ভাবনা, জনগণের প্রতি তাদের কি কমিটমেন্ট, আমরা সেগুলো শোনার চেষ্টা করব। আগামী নির্বাচনে আমি ভোটারদের যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি সেগুলো এমন যে আমাদের নড়াইলের এখানে কিছু মৌলিক সমস্যা আছে, মৌলিক চাহিদা জনগণের পূরণের ক্ষেত্রে যে সমস্যাগুলো, সেটা 1 নম্বর আমাদের চিকিৎসা ব্যবস্থাটা এখানে খুবই খারাপ। এখানে আমাদের হাসপাতাল নেই, আমাদের ডাক্তার সংকট, এবং ডাক্তার সংকটের জন্য মূল কারণ যেটা এখানে মেডিকেল কলেজ নেই। সেদিক দিয়ে আমাদের পরিকল্পনাটা আমরা পেশ করছি যে আগামীতে নড়াইল সদর হাসপাতাল 100 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল আছে, কিন্তু এটাকে 250 শয্যায় অবকাঠামো উন্নয়ন করা হয়েছে, কিন্তু পর্যাপ্ত জনবল এখনও সেটা নিয়োগ দেওয়া সম্ভব হয়নি, যে কারণে সেটা এখনও চালু করা সম্ভব হয়নি। সেটাকে চালু করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমার নির্বাচনী আসনে লোহাগাড়া উপজেলায় একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানে 50 শয্যা আছে। এটার অবস্থাটাও খুব বেশি ভালো না।
সেটাকে 100 শয্যায় উন্নীতকরণ এবং তার সেবার মানকে বৃদ্ধি করার জন্য যে পরিকল্পনা, পর্যাপ্ত ডাক্তার এবং জনবল নিয়োগের মাধ্যমে সেই বিষয়টা আমি জনগণকে আশ্বস্ত করছি, সেটা আমি করব। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান উচ্চশিক্ষার জন্য এখানে খুবই কম। যেমন আমাদের এখানে কোনো একটা ভার্সিটি নাই, আমাদের এখানে একটা মেডিকেল কলেজ খুবই জরুরি। আশপাশে সব জেলায় মেডিকেল কলেজ আছে, শুধু নড়াইলে নাই, সেটা আমি জনগণকে বলার চেষ্টা করছি। আজকে নড়াইলের মানুষ বিভিন্ন বিষয়ে উন্নয়ন বঞ্চিত রয়েছে। আমরাও 17 বছর ধরে ক্ষমতার বাইরে ছিলাম। নড়াইল সদর হাসপাতালের একটি অবকাঠামো তৈরি হয়েছে 250 বেড হাসপাতালকে সামনে রেখে। 17 সালে টেন্ডারের মাধ্যমে এই হাসপাতালের কাজ শুরু হয়। যন্ত্রপাতি ক্রয়, লোকবাগ নিয়োগের মাধ্যমে আমি 250 বেড হাসপাতালকে পূর্ণাঙ্গ করে একটি হাসপাতাল করতে চাই। আমি নড়াইলের মানুষ, আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। আমি নড়াইলের আঙ্গিকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে চাই। নড়াইলের সড়ক জনপদ বিভাগের আওতায় ইতিমধ্যে ভাঙা থেকে বেনাপোল পর্যন্ত হাই রাস্তা একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এই রাস্তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। আমি নড়াইলের লোহাগড়াতে একটি ইপিজেড করতে চাই। আমি নড়াইলের অবকাঠামো উন্নয়নের জন্য লক্ষ্মীভাষা চৌরাস্তা হতে মহাজন বাজার হয়ে একটি ব্রিজ এবং ওই রাস্তাকে গোপালগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ করতে চাই। লাউড়িয়া রাস্তাকে প্রশস্তকরণ করতে চাই। আমি লোহাগড়া হাসপাতাল 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালকে 100 বেড হাসপাতালে পরিণত করতে চাই। আমি নড়াইলের মানুষ চিকিৎসা বঞ্চিত, সেই কারণে আমি নড়াইলে একটি মেডিকেল কলেজ করতে চাই। আমি নড়াইল ফুলতলা রাস্তার প্রশস্তকরণ, ব্রিজ এবং নড়াইলের সাথে খুলনা এবং নড়াইলের পথ দিয়ে খুলনার যানবাহন যেতে যায় সেই ব্যবস্থা করতে চাই। নড়াইলে একটি বেসিক শিল্পনগরী করতে চাই। এছাড়া নড়াইলের স্কুল, কলেজ, মাদ্রাসা যার অবকাঠামোর উন্নয়নের দরকার সেটা করতে চাই এবং গ্রামীণ জনপদে যেসব রাস্তাঘাট রয়েছে সেগুলোর কাজ করতে চাই। পাশাপাশি নড়াইল এবং লোহাগড়া পৌরসভা একটি অবহেলিত অঞ্চল। এখানে বর্ষার মৌসুমে আমাদের ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে আমরা উঁচু জেলা নড়াইল হওয়ার পরও পানিতে ডুবে যাই। আমরা এখানে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট, পাইপ প্রণালী এবং পানির লাইন সংস্কার করতে চাই। মোট কথা হচ্ছে নড়াইলকে একটি আধুনিক নড়াইল গড়ে তোলার স্বপ্ন আমার রয়েছে। আমি যে প্রতিশ্রুতিগুলো সাধারণত জনগণকে দেওয়ার জন্য চেষ্টা করছি, যে কালিয়ার ওই 1 আসনের ভিতরে কোনো অনার্স কলেজ নেই। একটি বিশ্ববিদ্যালয় লেভেলের অনার্স কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন, এটা সময়ের দাবি। কাঙ্ক্ষিত মানের কোনো মাধ্যমিক বিদ্যালয় এখনও তৈরি হয়নি। ভালো মানের কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এখনও পিছিয়ে আছে। কোনো কামিল মাদ্রাসা নেই, কওমি মাদ্রাসার বড় মাদ্রাসা নেই। এই দুটো সমন্বয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেও কীভাবে সামনে অগ্রসর করা যায় সেই প্রতিশ্রুতি দিচ্ছি। এবং কালিয়ার যে সেতু দীর্ঘদিন ধরে চলমান, বর্দে একটি সেতু নির্মাণ, এরপরে গাজীরহাট ওখানেও একটা সেতু নির্মাণ করা প্রয়োজন। সে ব্যাপারে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নড়াইল 2 আসনবাসী যদি তাদের মহামূল্যবান সমর্থন আমার পক্ষে পেশ করেন, আমার প্রতীক হাত পাখা দলীয় প্রতীক, যদি তাদের মহামূল্যবান রায় তথা মহামূল্যবান ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেন, আমি নড়াইল 2 আসনের জন্য যে প্রতিশ্রুতি ইতিমধ্যে দিয়েছি বিভিন্ন গণমাধ্যমের কাছে, আমার বেসিক কিছু জিনিস রয়েছে, যেখানে রাস্তাঘাটের উন্নয়ন করা, স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা, নদীভাঙ্গন কবলিত এলাকাগুলোকে নদীভাঙ্গন রোধে স্থায়ী বাঁধের ব্যবস্থা করা। আপনারা হয়তো জানেন নড়াইলে কোনো বেসিক শিল্পনগরী নেই। আমি নড়াইল একটা বেসিক শিল্পনগরী গড়ে তোলার জন্য আমি নড়াইলবাসীর কাছে ওয়াদাবদ্ধ হতে চাচ্ছি। আমাদের নড়াইলে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। একটা পাবলিক বিশ্ববিদ্যালয় করার আমার একটা মাস্টার প্ল্যান রয়েছে। আমাদের নড়াইলবাসী যদি তাদের মহামূল্যবান ভোটের মাধ্যমে আমাকে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ করে দেন, আমি নড়াইলে স্বাস্থ্যসেবার উন্নতি সাধনের জন্য মেডিকেল কলেজ স্থাপন করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম নড়াইল
যে সংসদীয় আসনগুলো আছে সেখানে মনোনীত প্রার্থী যারা আছে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি, তারা বেশ কিছু প্রতিশ্রুত কথা আমাদেরকে জানালো। আমরা এ পর্যায়ে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন নড়াইল জেলা জামায়াতের আমির ও নড়াইল 2 আসনের প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চু। মাওলানা আতাউর রহমান বাচ্চু, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংলোর পার্লামেন্টে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে, তারিখও হয়ে গেছে, সবকিছু মিলিয়ে আপনাদের দীর্ঘ সময়ের যে জোট সঙ্গে বিএনপি, তাদের সাথে একটা মানে প্রতিদিনেই আমরা কোনো না কোনোভাবে নির্বাচনী মাঠে আপনাদের মধ্যে একটা বিপরীতমুখী পরিস্থিতি তৈরি হয়েছে, বিশাল প্রত্যাশার চাপ আছে, চ্যালেঞ্জ আছে, সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে নির্বাচনী মাঠে আপনাদের অবস্থানটা কি এখন নড়াইলে? জি, আপনাকে ধন্যবাদ। শুরুতে একটা সংশোধনী দিয়ে নিই। আমি মাওলানা না, আমি অনার্স মাস্টার্স পাস, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আমার নাই। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা নামটি সংশোধন করে নিচ্ছি আতাউর রহমান বাচ্চু। জি জি। এখন আমি যে বিষয়টি একটু বলতে চাই, আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নের আলোকে যে চ্যালেঞ্জটা কি, এখানে বিএনপি আছে, অন্যান্য দল আছে, এটা নিয়ে আসলে আমরা কোনো চ্যালেঞ্জ মনে করি না। বিগত 17 বছর একযোগে একসাথে আমরা সবাই আন্দোলন করেছি, আমরা জুলুম নির্যাতনের শিকার হয়েছি, একসাথে জেল খেটেছি, একসাথে পালিয়েছি। উভয়ের মধ্যে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এখানে ভোটের মাঠে আমাদের কেউ প্রতিদ্বন্দ্বী আছে বলে আমি মনে করি না। প্রতিযোগী আছে, প্রতিযোগী তার যার যার জায়গা থেকে সর্বোচ্চটুকু প্রতিযোগিতা দিয়ে মানে অংশগ্রহণ করবে, সর্বোচ্চটুকু ঢেলে দিয়ে, এবং তার মাধ্যমে সুন্দর একটি উৎসবমুখর নির্বাচন হবে আগামী দিন, সেটাই আমরা বিশ্বাস করি। এখানে যারা আমাদের প্রতিযোগী বন্ধুরা অন্যান্য প্রার্থী থাকবেন তাদের সবার সাথে আমারও সুসম্পর্ক আছে। ছোট্ট এক জেলা, ছোট শহর, এখানে আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের প্রতিনিয়ত দেখা হয়, কথা হয়। এই জন্য এটা কোনো চ্যালেঞ্জ মনে করি না। মনে করি যে নড়াইলের নির্বাচন একটি সুন্দর এবং সুষ্ঠু উৎসব মুখর পরিবেশে হবে, যা সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাল্লাহ। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা রাখি, কিন্তু আপনার কথা ধরে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে দীর্ঘদিন আপনি একসাথে জেল জুলুম খেটেছেন, সব একসাথে পথ চলেছেন, একসাথে আন্দোলন সংগ্রাম করেছেন, নির্বাচনটাও কিন্তু একসাথে হচ্ছে। অনেক প্রতিদ্বন্দ্বী দল কিন্তু এবার আওয়ামী লীগ মাঠে নিয়ে, জাতীয় পার্টি দ্বিধান্বিত, সব কিছু মিলিয়ে তাদেরও কিন্তু একটা ভোট ব্যাংক আছে। সেই ভোট ব্যাংকগুলো নিয়ে আপনাদের পরিকল্পনা কি? আমরা কোনো ব্যক্তি বা কোনো নির্দিষ্ট দলের ভোট ব্যাংক নিয়ে আমার কোনো পরিকল্পনা নাই। ভোট আসলে এমন একটা জিনিস যে প্রত্যেকটা দলের প্রার্থীর জন্য তার দলীয় একটা ভোট থাকে। এছাড়া ব্যক্তির ব্যক্তিগত ইমেজ, ব্যক্তির প্রার্থীর তারপরে অবস্থান, প্রার্থীর চরিত্র, প্রার্থীর মেধা, যোগ্যতা, অন্যান্য বিচার বিশ্লেষণ করে সাধারণ ভোটাররা আকৃষ্ট হয়। তা আমার দলগত একটা বড় ভোট ব্যাংক এখানে আছে। এর পাশাপাশি আর যত ভোটার আছে, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের ভোটারকে আমরা এখানে মেইন করছি না। সকল ভোটারকে আমি আমার ব্যক্তিগত ইমেজ সহ আমার পারফরমেন্স দিয়ে তাদেরকে আমি আকৃষ্ট করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে তারা আমার কথা, আমার আশ্বাস, আমার যাবতীয় বিষয়গুলো, নির্বাচনী ওয়াদাগুলো বিবেচনায় নিয়ে তারা আমাকে আগামী দিন নির্বাচনে জয়ী করার ব্যাপারে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। নিশ্চয়ই। দীর্ঘদিন একসাথে ছিলেন, কিন্তু এবারে পথটা আর একসাথে হচ্ছে না। একার পথ, একা চলার পথ কিন্তু সবসময় খুব টাফ, অনেক চ্যালেঞ্জে থাকে সবকিছু মিলিয়ে। তো সেই একার পথটা আসলে একা যেহেতু চলছেন, জামায়াত একাই নির্বাচন করছে বিএনপির বিরুদ্ধে গিয়ে, মানে বিএনপি এখন প্রধান প্রতিদ্বন্দ্বী, কিন্তু বেশ কিছু ইস্যু চলে আসে, জামায়াতের প্রসঙ্গ আসলে নারী স্বাধীনতা প্রশ্ন আসে, ৭১ বিষয়ে প্রশ্ন আছে, সব কিছু মিলিয়ে আপনাদের যে দর্শনগুলো সেগুলো তৃণমূল যারা ভোটার আছে তারা কিভাবে সেটা গ্রহণ করছে, আপনারা সেই জায়গায় কোনো চ্যালেঞ্জ মানে আছে বলে মনে করছেন কিনা? না না, এটা আমি আপনাকে শুরুতেই যেটা বলি এ ব্যাপারে, যে আমরা বিএনপির বিরুদ্ধে যে ইলেকশন করছে না, বিউটি অফ ডেমোক্রেসি এর মানে এটাই হলো বিষয় যে বিভিন্ন দল থাকবে, অংশগ্রহণ করবে। আমরা সেই অংশগ্রহণের নিমিত্তে আমরা সবসময় কাজ করছি। বিএনপি আমাদের বন্ধু সংগঠন, প্রতিযোগী সংগঠন, আমরাও তাদের প্রতিযোগী সংগঠন। সবাই ভোটের মাঠে আমরা প্রতিযোগিতায় আছি, কারোর বিরুদ্ধে কেউ নাই। আর দ্বিতীয় যে বিষয়টি আপনি বলছেন সেটা হলো আমাদের এখানে যারা আছে, যে ভোটাররা, সাধারণ ভোটাররা নারী স্বাধীনতা সহ অন্যান্য বিষয়গুলো কিভাবে তারা নিচ্ছে, এটা অত্যন্ত ভালোভাবে নিচ্ছে এবং তারা আস্থা এবং বিশ্বাস করে জামাত ইসলামী যদি দেশে ক্ষমতায় কোনোদিন জনগণ এই দেশ পরিচালনার সুযোগ তাদেরকে দেয়, তাহলে তারা এটা বিশ্বাস করে যে তাদের নিরাপত্তা, তাদের ইজ্জত সম্মান, তাদের আগামী দিনের কর্মসংস্থান, তাদের সকল বিষয়গুলো জামাত অন করবে। এবং সেভাবে তারা এখন, আমরা বিশেষ করে আমার আসনে আমি খেয়াল করে দেখছি যে পুরুষ ভোটার যতটুকু না আমাকে আগামী দিন বিজয়ী করার জন্য ভূমিকা রাখছে, তার চেয়ে নারী ভোটাররা সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখছে। এই জন্য তারা আমার উপরে আস্থা বিশ্বাস রাখছে বলেই এটা সম্ভব আমি মনে করি। কিন্তু অতীতে আমরা যখন প্রত্যেকটা নির্বাচন আসে, জনগণের মধ্যে একটা সবসময় একটা বিভ্রান্তি থাকে, ধোঁয়াশা থাকে, তাদের মধ্যে একটা অভিযোগও থাকে। আমি অভিযোগটা যদি আমলে নিই যে কথায় আর কাজে কোনো মিল পাওয়া যায় না, এই কথার কাজের সাথে কতটুকু মিল থাকবে আপনাদের? না, এটা অতীতে জামাত ইসলামকে মানুষ দেখেছে এবং আমাদের কথা কাজের কোনো গরমিল কখনো আমাদের দেখি নাই। আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, আমরা সততার পক্ষে কথা বলি,
আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, সে কথাগুলো তো ইতিপূর্বে আমাদের মন্ত্রী ছিল, আমাদের এমপি ছিল, তারা সেগুলো রাখছে। এই জন্য মানুষ এখন অন্যান্যদেরকে দেখে তারা মোটামুটি একটা ঘর পোড়া গরু যেমন আগুনে মেঘ দেখলে ভয় পায়, সেরকমই ভয় পায় বলে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু জামাতের উপরে তারা আস্থা রাখতে সবসময় মানে স্বাচ্ছন্দ্য বোধ করছে, এটাই আমার কাছে মনে হচ্ছে সব জায়গায় ঘুরে। নিশ্চয়ই আমরা শুরুতে যেমন বিগত দিনগুলো নির্বাচনী পরিসংখ্যান দেখাচ্ছিলাম 1991, 96, 2001, 2008, সেখানে কিন্তু জামাতের খুব একটা যে অবস্থান আছে সেটা আমরা আসলে দ্ব্যর্থকণ্ঠে বলতে পারছি না। আপনারা বলছেন কিন্তু এবারে নির্বাচনী প্রেক্ষাপট কিন্তু ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচনটা হচ্ছে, এবং দীর্ঘদিন পর আপনারা মাঠে বেশ ঢাকঢোল পিটিয়ে কিন্তু প্রচারণা চালাতে পারছেন, যেটা অতীতে কিন্তু সম্ভব ছিল না নানা কারণে, রাজনৈতিক কারণে। সেই জায়গায় আপনারা কোনো সুবিধা পাচ্ছেন কি মনে হচ্ছে আপনাদের, আসলে মাঠ কতটা আপনাদের নিয়ন্ত্রণে আছে? হ্যাঁ দিদি, অতীতের ভোটের যে বিশ্লেষণ আপনি করেছেন, এখানে বিএনপি এবং জামাতের ভোট প্রায় সমান সমান থাকে। 91 ইলেকশনটা সেরকমই বলে। 96 ইলেকশনে সারা দেশে জামাতের ভোট অনেক অংশে কমে গিয়েছিল, কিন্তু নড়াইল 2 আসনের ক্ষেত্রে তার ব্যতিক্রম ছিল। 91-তে যে ভোট পেয়েছিল জামাত এখানে, সেখান থেকে মাত্র 6,500 মতো ভোট এখানে কম পেয়েছিল 96-তে এসে। আমরা 22,000 প্লাস ভোট সেখানে সম্ভবত পেয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে। যদি সেটা আমার ঠিক থাকে, তা সেই সময় 96 সালে 22,000 ভোট পাওয়া মানে জামাত ইসলামের জন্য এটা কম ব্যাপার নয়। কিন্তু জামাত সেখানে এই আসনে দীর্ঘকাল, বিশেষ করে আমি আমার ছাত্র জীবন শেষ করে আমি সেন্ট্রালি শিবিরের দায়িত্ব পালন করেছি, খুলনা মহানগর শিবিরের সভাপতি ছিলাম। শেষ করে এসে যখন আমি 2013 সালে এখানে জামাত ইসলামীতে যোগদান করি, আমার বাড়িতে ফিরে আসি, তখন দেখা যায় যে এখানে জামাত ইসলামীর যে সাংগঠনিক মজবুতি ছিল এখন তার থেকে অনেক বেশি মজবুতি। এবং নড়াইল জেলা এমন একটা সংগঠন যে আমির জামাতের পক্ষ থেকে সেখানে উনি নিজেই স্বীকৃতি দিয়েছেন, সভা সমাবেশে বলেছেন যে নড়াইল সবচেয়ে এক নম্বর গতিশীল সংগঠন এখন সারা দেশের ভিতরে। সে বিবেচনায় আমাদের এখন মজবুত সংগঠন আছে, ভোট ব্যাংক আছে, এবং বিগত 13 সাল থেকে শুরু করে আমরা এত পরিমাণে সামাজিক কল্যাণমূলক কাজ, আমাদের হামলা মামলা জুলুম নির্যাতন সব শেষেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এর জন্য এখন সাধারণ মানুষ আমাদেরকে অন করে, সাধারণ মানুষ আমাদেরকে ভালোবাসে। পাশাপাশি আমরা আমাদের সংগঠনকে তৃণমূল পর্যন্ত, গ্রাম পর্যন্ত ছড়িয়ে ছিটে দিয়েছি। এখানে আমাদের কোনো বিভক্তি নেই, কোনো গ্রুপিং নেই, কোনো লবিং নেই, যে কারণে আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি নড়াইল এখন ভোটের রাজনীতিতে জামাত ইসলামীর সবচেয়ে বড় ফ্যাক্ট বলে জনগণ এটা মনে করে। আপনারা জামায়াত ইসলামী একটা নির্দিষ্ট ধর্মের দর্শন নিয়ে আপনারা রাজনীতি করছেন, সেই দর্শনকে এগিয়ে নিয়ে আপনারা রাজনীতি রাখছেন। সেই জায়গায় আপনারা এই প্রথমবারের মতো ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে আপনারা ইনক্লুড করেছেন আপনার রাজনীতিতে, অমুসলিম শাখা করেছেন, যেটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। নড়াইলে আপনার সংসদীয় আসনে এবং নড়াইল জেলাতে এই বিষয়টা আসলে সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে, যারা ভিন্ন ধর্মাবলম্বী তারা কিভাবে নিচ্ছে? সাধারণ মানুষ এটা খুব ভালোভাবে নিচ্ছে, এবং তারা দেখছে যে যাদের এটা বুঝ আছে যে ইসলামে কখনো রাষ্ট্রের ব্যবস্থাপনার প্রশ্নে কখনো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ধর্মের উপরে নির্ভর করে না। ইসলাম রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সকলকে এখানে সম্পৃক্ত করতে চাই, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে দেখা যায়। খোলাফায়ে রাশিদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দেখা গিয়েছে যে বিভিন্ন আপনার গভর্নর বিভিন্ন প্রদেশে সেখানে অমুসলিমদেরকে তিনি নিয়োগ দিয়েছিলেন, এবং সেই চিন্তাটা, সেই বিষয়টাকে যখন মানুষ যারা এটা বুঝে তারা এটাকে আরো সুন্দরভাবে নিচ্ছে না। জামাত এতদিন একটা নির্দিষ্ট গণ্ডের মধ্যে ছিল, সংকীর্ণতার মধ্যে ছিল। জামাত এখন একটা জায়গায় ফিরে আসছে যেখানে যারা সবাইকে এখানে অন করে এবং সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। এটা সাধারণ মানুষ, বুদ্ধিজীবী শ্রেণী মহল, তারা এটা খুব ভালোভাবে নিয়েছে। আর বিশেষ করে যারা আমাদের অমুসলিম সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের একটা বড় ভোট ব্যাংক এখানে আছে, তারা তো এটাকে খুব, অনেকের সাথে আমি কথা বলে দেখেছি, তারা এটাকে একটা উৎসবে পরিণত করেছে। তাদের অনেকের কাছে মনে হয়েছে যে না, জামাত যে আজকে আমাদেরকে নিয়েও ভাবে বা সবাইকে নিয়ে চিন্তা করে একসাথে দেশ গড়তে চাই, আমাদের যে স্লোগান চলো একসাথে করি বাংলাদেশ, সেটা নিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি। সেটার সাথে কথা এবং কাজের মিল আছে বলেই তারা মনে করছে। নিশ্চয়ই সেই কথার কাজের মিল আমরা নির্বাচনী মাঠও দেখতে চাই, নির্বাচনের মাঠের পরবর্তীতেও আমরা সেই মিলটা আসলে খুঁজে পেতে চাই। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকে মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে যুক্ত হওয়ার জন্য। জি ধন্যবাদ আপনাকে সহ সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ। দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা দেখছেন মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্ট। সময় হলো একটি বিরতি, সাথে থাকুন, ফিরছে একটু পরেই। বিরতির পর আবারও স্বাগত মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। দর্শক, লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, আমরা শুরুতেই বলেছি এই ভোটের ময়দানে যারা তরুণ পা রাখছেন তারা কিন্তু শুধু ভোটার নন, তারা কিন্তু এই ভোটের মাঠের গেম চেঞ্জারও। এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা ও প্রত্যাশার কথা। আমরা বিগত সালগুলোতে দেখেছি যে নির্বাচন হয়েছে, সে নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। আমরা এমন এক নির্বাচন আগামীতে দেখতে চাচ্ছি, তরুণ প্রজন্মের একটা আশা আকাঙ্ক্ষা যে দিনের ভোট আর রাতে হবে না, দিনের ভোট দিনেই হবে ইনশাআল্লাহ। আমরা নির্বাচন চাই, লেভেল প্লেইং ফিল্ডে নির্বাচন হবে, জনগণ যার নিজ নিজ ইচ্ছা মতো খুশি মতো ভোট দিবে, এখানে কোনো বাধা বিপত্তি থাকবে না, যে যার মতো করে ভোট দিয়ে চলে আসবে, কোনো সমস্যার
ফেস হতে হবে না, এরকম আমরা নির্বাচন চাই। আমরা চাই ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন, যেখানে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তারা জনপ্রতিনিধিত্ব করতে পারবে, আমাদের নিয়ে নতুন ছাত্র জনতা নিয়ে চলতে পারবে, বিশেষ করে স্টুডেন্টদের যারা মূল্যায়ন দিতে পারবে। নড়াইলে একটা বিশ্ববিদ্যালয় নাই, বিশ্ববিদ্যালয় করতে পারবে, আমরা সেরকম জনপ্রতিনিধি চাই। আগামীতে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে জনগণ তার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে এবং কোনো ধরনের অপশক্তি বা কোনো জোরপূর্বক ভোট কেন্দ্র দখল বা ভোট জালিয়াতি বা কারচুপি এই ধরনের থেকে একটা সুষ্ঠু, সুন্দর ও পরিষ্কার নির্বাচন আমরা আশা করতেছি। আমরা আসলে সৎ, যোগ্য জনপ্রতিনিধি চাই, যিনি আসলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করবে, এরকম একটা জনপ্রতিনিধি আমরা চাই। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন নির্বাচন নিয়ে তারুণ্যের ভাবনা, তাদের প্রত্যাশা কি, তারা কেমন জনপ্রতিনিধি চান। আমরা এই পর্যায়ে নির্বাচন এলে কিন্তু দর্শক একটি বিষয় যে মাঠের আইন শৃঙ্খলা রক্ষা করা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই চ্যালেঞ্জটি অত্যন্ত সেই দুরূহ চ্যালেঞ্জটি কিন্তু পালন করে পুলিশ বাহিনী মাঠে তারা থাকে সবসময়। আমরা এই মুহূর্তে আসন্ন নির্বাচনের মাঠে কি চ্যালেঞ্জগুলো আছে, তাদের প্রস্তুতি কতটুকু, সে বিষয়ে এই মুহূর্তে মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্ট আমরা যুক্ত করে নিয়েছি অতিরিক্ত পুলিশ সুপার নড়াইলের নুরে আলম সিদ্দিকী। জনাব নুরে আলম সিদ্দিকী, আপনাকে স্বাগত মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। জি, আসসালামু আলাইকুম। আপনাকে জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই, আসলে আমরা যেটা দেখেছি 5 তারিখ পরবর্তী সময়ে মাঠের আইন শৃঙ্খলা রক্ষা করাটা একটা অনেক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। সেই জায়গায় আপনারা মোরালিটির জায়গা থেকেও অনেকটা আপনারা শক্ত হয়েছেন এবং ফিরে এসেছেন এবং মাঠে আবারও সেই আগের মতোই আপনারা আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর হয়েছেন। কিন্তু নির্বাচন এলে কিন্তু সেই দায়িত্ব দ্বিগুণ বেড়ে যায়। সেই দ্বিগুণ দায়িত্ব পালনে আপনারা আসলে কতটুকু সক্ষম তৃণমূল পর্যন্ত আমাদের জানাবেন। জি, ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে নির্বাচনের সময় আমাদের দায়িত্বর বহুগুণ বেড়ে যায় এবং আমরা সব সময় যে কাজগুলো করে থাকি, অবৈধ অস্ত্র উদ্ধার চেষ্টা করে থাকি, মাদক পেশাদার অপরাধী যারা আছে বা চিহ্নিত অপরাধী যারা আছে তারা যাতে করে নির্বাচনের পরিবেশটাকে বিনষ্ট করতে না পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো বড় চ্যালেঞ্জ তৈরি করতে না পারে, সেজন্য আমাদের এই কার্যক্রমগুলোকে আরও জোরদার করা হয়েছে। অর্থাৎ আমাদের বিশেষ অভিযান চলছে এবং আপনি জানবেন যে আমাদের জেলা পর্যায়ে একদম থানা, ক্যাম্প, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র এই সমস্ত জায়গাগুলোতে আমাদের নিয়মিত 24 ঘন্টায় আমাদের চেকপোস্ট আমরা চালু করেছি এবং সোশ্যাল মিডিয়া আপনি জানেন যে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এটির মাধ্যমে কেউ যাতে কোনো ধরনের রিউমার ছড়িয়ে নির্বাচনের পরিবেশটাকে বিনষ্ট করতে না পারে, আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য কোনো থ্রেট তৈরি করতে না পারে, সেজন্য আমাদের নিয়মিত সাইবার প্যাট্রোলিং চলছে। এবং আপনি জেনে খুশি হবেন যে এবারই প্রথম নির্বাচনের সময় পুলিশের করণীয় কী, বর্জনীয় কী, এই বিষয়গুলো যাতে আমাদের প্রত্যেকটি পুলিশ সদস্য ইনক্লুডিং মি, প্রত্যেকটি পুলিশ সদস্য যাতে এটা জেনে বুঝে দক্ষতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব নির্দেশনা পালন করতে পারে, সেটির জন্য কিন্তু আমাদের নড়াইল জেলা পুলিশের 18টি ব্যাচের মাধ্যমে আমাদের পুলিশ সদস্যদেরকে ইতিমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে এবং তাদের কাছ থেকে নিয়মিত ফিডব্যাক নেওয়া হচ্ছে যাতে করে তারা ওই সময়ে যে কোনো দায়িত্ব, যে নির্দেশনাগুলো থাকবে সেগুলো সঠিকভাবে পালন করতে সক্ষম হয়। এবং এই ট্রেনিংয়ের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করবে। একটি হচ্ছে ইউজ অফ ফোর্স। আমরা যাতে পুলিশ সদস্য তার প্রয়োজনের ক্ষেত্রে, অপারেশনাল অ্যাক্টিভিটি বা দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি ফোর্স অ্যাপ্লাই করার প্রয়োজন হয় তাহলে সেটির বিধি কী, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কী এবং সেটা কি করা যাবে, কি করা যাবে না, কোন সময় আমি ফোর্স অ্যাপ্লাই করতে পারবো, প্রত্যেকটি বিষয় শুধু ক্লাস ভিত্তিক সেশনের মাধ্যমে না, বরং মাঠে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, অস্ত্রের ব্যবহার ব্যাপারে সচেতন করা হচ্ছে, বিধিগুলো সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদেরকে বোঝানো হচ্ছে এবং তাদের প্রশ্নগুলো রেসপন্স করা হচ্ছে যাতে কোনো ধরনের কনফিউশন এখানে ক্রিয়েট না হয়। এবং আরেকটি বিষয় হচ্ছে এবারই প্রথম হয়তো বডি অন ক্যামেরা আমাদের কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবে তারা এটা ব্যবহার করবে এবং এটির মাধ্যমে আমরা মনে করি যে পুলিশ সদস্যদের মানে দায়িত্বের যে জায়গাটা তার জবাবদিহিতা এটা নিশ্চিত হবে এবং আমি যেমন আমার বডি অন ক্যামেরা থাকার কারণে আমার বিরুদ্ধে কেউ যদি কোনো ধরনের অভিযোগ করে সেটি যেমন দেখবার সুযোগ আছে, ঠিক একইভাবে আমার কোনো অ্যাকশন, আমার কোনো বিহেভিয়ার, আমার কোনো মুভমেন্ট সেটি আচরণবিধির কোনো ব্যত্যয় হচ্ছে কিনা, আইনের বাইরে চলে যাচ্ছে কিনা সেই বিষয়টাও কিন্তু এখানে ধরা পড়বে। সুতরাং সবাই আমরা পুলিশ সদস্য এই ব্যাপারটাতে সচেতন আসি এবং জেলা পুলিশ নড়াইল
আমরা বিশ্বাস করি যে নির্বাচনের যে সময় দিনক্ষণ ঘোষিত হয়েছে, তফসিল ঘোষণা হয়ে গেছে, এই সময়টাতে নির্বাচনের সময়ে মাঠের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এটি সম্পূর্ণ জেলা পুলিশের নিয়ন্ত্রণে থাকবে এবং আমরা নির্বাচনটা সুষ্ঠুভাবে পালনের ক্ষেত্রে যে নিরাপত্তার যে দিকটি পুলিশের দেখবার কথা সেটি আমরা যথাযথভাবে দেখতে পারবো বলে আমরা কনফিডেন্ট। নিশ্চয়ই অত্যন্ত দারুণভাবে আপনি আপনাদের অবস্থানটা জনগণের সাথে দর্শকদের কাছে স্পষ্ট করেছেন। সেই সাথে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, আসলে এত বড় নির্বাচনী মাঠ তৃণমূল থেকে শুরু করে একদম জেলা পর্যায় পর্যন্ত সব জায়গায় কিন্তু সেটা কিন্তু একার পক্ষে আসলে খুব টাফ হয়ে যায়, যেটা আমরা জানি। সেই জায়গায় রাজনৈতিক দল যারা আছে তারা আপনাদেরকে মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে কতটা সহযোগিতা করছে, তাদের থেকে কতটা সহযোগিতাপূর্ণ মনোভাব আপনারা পাচ্ছেন? জি দেখুন, পুলিশের কাজটি হচ্ছে আমাদের যে দর্শকরা যারা বললেন, ভোটার যারা আছেন তারা বললেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ক্রেডিবল ইলেকশন অনুষ্ঠিত হয়। আমরা যেটাতে ফোকাস দিই যে নির্বাচন কমিশন যে এইভাবে নির্বাচনটি করতে চায় সেটির ক্ষেত্রে আমার দায়িত্বটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা এবং সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখবার ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে নির্দেশনাগুলো আছে, আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সের যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এখন পর্যন্ত নড়াইলে আমরা নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন, সেটা প্রার্থী বা তার সমর্থক, তাদের কাছ থেকে আমাদের এই নির্দেশনাসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসহযোগিতা আমরা পাইনি। তাদের কাছ থেকে আমরা যেভাবে নির্বাচনের পরিবেশ ঠিক রাখবার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখবার জন্য যা আমরা করছি, সেই নির্দেশনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কোনো ধরনের কোনো অসহযোগিতামূলক পরিবেশ আমরা এখনো মুখোমুখি হইনি। নিশ্চয়ই সবশেষ প্রশ্ন আপনার কাছে সেটা রাখতে চাই। মানুষ ধরুন তৃণমূল একটি ঘটনা ঘটলো বা সরাসরি কিন্তু আপনার কাছে আসার সুযোগ নেই, পুলিশ সুপারের কাছে যাওয়ার সুযোগ নেই, তারা কিন্তু প্রথমে যেতে পারে কিন্তু থানায়। সেই থানাগুলোতে যারা দায়িত্বে থাকে, ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকে বা সেকেন্ড অফিসার যারা থাকে, তাদের প্রতি আপনাদের আসলে মোরাল পুলিশিংয়ের জায়গায় আপনাদের আসলে নির্দেশনাগুলো কীভাবে কী করছেন সেই যেগুলো নিয়ন্ত্রণ করার জন্য? হ্যাঁ, একটু আগে আপনাকে বলেছি যে আমাদের নির্বাচন যে প্রশিক্ষণ হয়েছে শুধু নড়াইল না, সারা বাংলাদেশে নির্বাচনের প্রশিক্ষণগুলো থেকে আমরা কিন্তু তাদেরকে নির্দেশনা দিয়েছি যে কতগুলো ফোন নাম্বার তাদের সংরক্ষণে রাখতে হবে এবং প্রত্যেকটা থানাতে আপনারা জানবেন যে আমাদের একটা ডেডিকেটেড নাম্বার থাকে সিনিয়র অফিসারদের নাম্বারের পাশাপাশি, এবং আমাদের জেলা পুলিশের একটা কন্ট্রোল রুম নাম্বার থাকে। এই নাম্বারগুলো আমরা বহুল প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছি এবং ভবিষ্যতে করব, এবং সিনিয়র অফিসারদের নাম্বারগুলো এখন কিন্তু অ্যাভেলেবল, এবং আমাদের 999-এর যে সুবিধাটি নেওয়ার সুযোগ আছে সেটির মাধ্যমেও কিন্তু আমাদের একদম তৃণমূলের একদম প্রত্যন্ত অঞ্চলের আমার একজন ভোটার বা একজন সাধারণ যিনি ভোটার না তিনিও আমাদেরকে তথ্য দিতে পারেন, এবং এই তথ্যর সাথে সাথে যাতে আমরা কুইকলি রেসপন্স করতে পারি সেজন্য আমাদের থানা ভিত্তিক এবং জেলায় আমাদের কুইক রেসপন্স টিম গঠন করা হবে, এবং কোনো কোনো জায়গায় এখনও পর্যন্ত অলরেডি গঠন করা হয়েছে। তাদের কাজ হবে হচ্ছে এতে জাতীয় কোনো কল হলে, এবং আমরা এটা বলেছি যে তথ্যটি আসছে সেই তথ্যটির যাচাই বাছাই আমরা পরে করব। আমরা অন দ্য স্পটে আগে রেসপন্স করব, তারপরে ঘটনার সত্য বা অসত্যতার সেটা যাচাই করে আপনার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ আপনাদের সুযোগ আছে। নুরুল আলম সিদ্দিক, অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত হয়ে আপনাদের অবস্থানটা আমাদের মাধ্যমে দর্শক যারা ভোটার আছে তাদেরকে জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টের সময় হয়েছে আরেকটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছে একটু পরে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট, সাথে আছে হিমাদ্রি রাহা। দর্শক, আমরা ভোটের আড্ডায় আসলে জানি যে নানা শ্রেণী পেশার মানুষের কিন্তু আড্ডা থাকে, চায়ের দোকান থেকে শুরু করে একদম বিভিন্ন কোর্ট কাছারিতে আমরা সেই আড্ডা দেখতে পাই। এখন সেই আড্ডা নিয়ে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের যশোর থেকে সহকর্মী, নড়াইল থেকে আমাদের সহকর্মী সাকিরুল কবির রিটন। রিটন, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। জানাবেন নড়াইলের যারা সেখানে আপনার কাছে অনেক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখতে পাচ্ছি, আসন্ন নির্বাচনী আসলে তাদের ভাবনাগুলোকে আমরা একটু জানতে চাই আপনার মাধ্যমে। হিমাদ্রি, আপনি যেমনটি বলছিলেন যে এখন সারা দেশের মতো নড়াইলেও বিভিন্ন চার দোকানে প্রধান আলোচনার বিষয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি এখন নড়াইলে বসে আছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে। আমি তাদের মুখ থেকেই শুনবো যে তারা আগামী নির্বাচনে কেমন প্রার্থী চান, কেমন নির্বাচন আশা করছেন। আপনি যদি একটু জানান যে আপনি কেমন প্রার্থী চান এবং কেমন নির্বাচন আশা করছেন। আমরা সাধারণ ভোটাররা চায়ের দোকানে বিভিন্ন জায়গায় আড্ডায় দেখে থাকি, সাধারণ মানুষরা চায় সৎ, যোগ্য, যিনি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সমাজ উপহার দিতে পারবেন, এরকম প্রার্থী জনগণ চায় বলে আমরা দেখছি। কেমন নির্বাচন আশা করছেন? এমন একটা নির্বাচন জনগণ চায় যে নির্বাচন একটা অবাধ, নিরপেক্ষ এবং ক্রেডিবল হবে, যে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড থাকবে, এরকম একটা নির্বাচন চায়, এবং রাত
দিনের ভোট রাতে হয় এমন নির্বাচন জনগণ চায় না, এবং আমির নির্বাচন আমরা যেটা বিগত সময়ে দেখেছি এরকম নির্বাচন চায় না। তারপরে বিনা ভোটের যে নির্বাচন আমরা দেখেছি বিগত 17 বছরে তিনটি নির্বাচন হয়ে গেছে, যে নির্বাচনে জনগণ রুষ্ট, সেরকম নির্বাচন জনগণ চায় না। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু শুনবো যে তিনি কেমন নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন কেমন হবে সেটি তার মুখ থেকে শুনি, যে আগামী কেমন আশা করছেন। জি, আমরা আশা করছি যে বিগত 17 বছর আমরা যেভাবে নির্বাচন দেখেছি নির্বাচন আমরা চাই না। এখন স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচন হবে এবং দিনের ভোট রাইতে হবে না, এবং এমন একটা প্রার্থী আমরা নড়াইলে চাই যে সে প্রার্থী আমাদের সাথে সুখে দুঃখে আমাদের সঙ্গে থাকবে এবং নড়াইলকে উন্নয়ন করবে। এটা আমাদের প্রত্যাশায় আমাদের আশা। কেমন প্রার্থী চাচ্ছেন আপনি? আমি সৎ ও যোগ্য এমন একজন প্রার্থী চাই যে সবাই জনগণের সাথে মিলেমিশে থাকতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা আরো একজনের কাছে শুনবো যে তিনি আগামী নির্বাচন কেমন চাচ্ছেন। আপনি কেমন নির্বাচন চান? আমরা নির্বাচন সুষ্ঠু এবং অবাধ, কোনো নিরপেক্ষ থাকবে, কোনো পক্ষপাতিত্ব থাকবে না, এবং জনগণের যাতে, আমাদের নড়াইলটা অনেক অবহেলিত, আমাদের একটা হাসপাতাল আছে, আমাদের নড়াইলে কোনো বিশ্ববিদ্যালয় নেই, আমরা চাই এমন একটা প্রার্থী আসুক যাতে আমাদের নড়াইলের দিকে তাকাই আমাদের হাসপাতালটা এবং আমাদের একটা বিশ্ববিদ্যালয় যেন হয়, এবং সবাদ সুষ্ঠু নির্বাচন যেন হয়, আমরা সেই দিকে আশাবাদী। এবং আমরা রাতের ভোট আর দিনের ভোট আর রাত্রে দেখতে চাই না, এবং আমরা সুস্থ উৎফুল্ল ভাবে পরিবেশ, ঈদের আমেজে যেন আমরা ভোট দিতে পারি, সেই রকম একটা পরিবেশ আমরা ভোটের জন্য চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা জানতে চাই যে আপনি কেমন নির্বাচন আশা করছেন এবং কেমন প্রার্থী চাচ্ছেন আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলে। আমি নতুন ভোটার হিসাবে আমি একটাই দাবি করি যে সুষ্ঠু নির্বাচন হবে। আমার একটা আশা আছে যে আমি সুষ্ঠু ভোট এবং নিজের ভোট নিজে দিব। দিনের ভোট যাতে রাতে না হয় সেই জন্য এটা আমি আশা করি না। এজন্য আমার একটা দাবি, আমার ভোট যেন আমি নিজে দিতে পারি এবং সুষ্ঠু নির্বাচন দাবি করতেছে। আমি সৎ যোগ্য প্রার্থী দেখে তাকে ভোট দিব। ধন্যবাদ। আমি আরেকজন নতুন ভোটারের কাছে জানতে চাইবো যে তিনি কেমন প্রার্থী চাচ্ছেন এবং কেমন ভোট আশা করছেন, আপনি যদি একটু জানান। আমি তরুণ ভোটার হিসেবে চাচ্ছি যে সৎ এবং দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত প্রার্থী চাচ্ছি, যিনি আমাদের নড়াইলের সবাই সুখে দুঃখে সবসময় আমাদের পাশে থাকবেন, নড়াইলের উন্নয়নে কাজ করবেন। আমি তেমন প্রার্থী চাচ্ছি, এবং আমরা অবাধ সুষ্ঠু ট্রেডেবল ইলেকশন চাই, যেখানে সব দল নির্বিঘ্নে কাজ করতে পারবে এবং আমরা সাধারণ ভোটাররা ভালোভাবে ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারি, ঈদের মতো আনন্দ করতে পারি, তেমন দিন আমরা আশা করছি। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন নতুন ভোটারের কাছে শুনবো তিনি কেমন ভোট আশা করছেন। ধন্যবাদ। আমি আশা করছি যে আগামী দিনে যেন আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য সুস্থ এবং সুন্দর একটি নির্বাচনের দিন হয়। ইতিপূর্বে আমরা দেখেছি যে নির্বাচনের সময় আপনার নির্বাচনের দিন ভোটাররা কেন্দ্রে যাওয়ার আগেই তাদেরকে বলে দেওয়া হতো যে আপনার ভোট হয়ে গেছে, এমন আমরা শুনেছি বা দেখেছি। তো আশা করছি আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য এমন কিছু ঘটে প্রত্যেক ভোটার যেন সুষ্ঠুভাবে তার মতামত প্রকাশ করতে পারে, সুষ্ঠুভাবে যেন ভোট দিতে পারে। ধন্যবাদ আপনাকে। যে হিমাদ্রি, এই ছিল নড়াইলের বিভিন্ন এবং বয়সে। নিশ্চয়ই সাকিল কবির লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনাটা জানতে পারলাম। দর্শক, মধুমতি ব্যাংক জোট পার্লামেন্ট ছিল আজকে এই মতো। আগামীকাল দেখা হবে অন্য কোনো সংসদীয় আসনে। সে পর্যন্ত ভালো থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।